You are watching Magic Box Entertainment. মানুষের চেনা জগৎ থেকে অনেক দূরে, যেখানে ঘাসের আড়ালে লুকিয়ে থাকে সিংহ এবং চিতার দল, যেখানে রাজত্ব মানুষের নয়, গরিলার ভারী পদক্ষেপে কেঁপে ওঠে ধরণী। সেই দুর্গম প্রান্তর জয় করতে যাব আমরা সবাই মিলে। আমরা জানি আমাদের পরিবারের সদস্যরা অ্যাডভেঞ্চার কতটা ভালোবাসে। দুর্গম প্রকৃতির বুকে হারিয়ে যাওয়ার কথা শুনলে বিশ্বব্যাপী মানুষের যার নাম মাথায় আসে সে হলো টারজান। আর আপনাদের আমরা সেরা গল্পগুলোই শোনাতে চাই। তাই টারজান সিরিজের সিজন 1-এ আমাদের বিশেষ নিবেদন বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা অ্যাডভেঞ্চার গল্প টারজান অফ দি এপস। আজ শুনবেন প্রথম পর্ব। এই ঘটনা আমি জানতে পেরেছি উপনিবেশ সংক্রান্ত সরকারি নথিপত্র এবং এক মৃত লোকের ডায়েরি থেকে। এই ঘটনা আপনারা ভাবতেই পারেন অলীক কল্পনা, কিন্তু কল্পনা হলেও তা কতটা রোমাঞ্চকর তা আশা করি অনুভব করতে পারবেন। আফ্রিকার পশ্চিমে উপকূলবর্তী একটি ব্রিটিশ অধিকৃত অঞ্চলে একবার একজন ইংরেজ সামন্তকে পাঠানো হয়। ভদ্রলোকের নাম জন ক্লেনটন। উদ্দেশ্য এক জটিল অনুসন্ধান। আফ্রিকায় যে সকল ইংরেজরা থাকতেন তারা প্রায়ই বলাবলি করতেন ইউরোপীয় লোকেরা ওই অঞ্চল থেকে সেখানকার আদিম অধিবাসীদের ধরে নিয়ে গিয়ে কৃতদাস করে রাখে। এই অত্যাচার বন্ধ করা এবং এই বিষয়ে সম্পূর্ণ তথ্য সংগ্রহের জন্য আফ্রিকায় একটি নতুন পদ সৃষ্টি করে জন ক্লেনটনকে পাঠানো হয়েছিল। অত্যন্ত গোপনভাবে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল কোন ইউরোপীয় মিত্রশক্তি আফ্রিকার কৃষ্ণাঙ্গ অধিবাসীদের উপরে অত্যাচার করছে সে বিষয়ে সে যেন পূর্ণাঙ্গ তদন্ত করে। এই পদোন্নতি একদিকে যেমন আনন্দের ছিল, তেমনি দুঃখের কারণও যথেষ্টই ছিল। সবেমাত্র কয়েক মাস হয়েছে জন ক্লেনটন বিয়ে করেছেন। বলা বাহুল্য, তার পত্নী অ্যালিস রাদারফোর্ড তরুণী এবং যথেষ্ট সুন্দরী। এমন সুন্দরী স্ত্রীকে নিয়ে আফ্রিকার নির্জন জঙ্গলে যাওয়া সত্যি বিপজ্জনক। স্বাভাবিকভাবেই সে দোটানায় পড়ল। অনেক ভাবনা চিন্তার শেষে সে একরকম মনস্থির করল যে এই দায়িত্বভার প্রত্যাখ্যান করবে। এ কথা অ্যালিসকে জানাতে অ্যালিসই বেঁকে বসল। জনের চেয়ে তার উৎসাহ দ্বিগুণ বেশি। সে পরিষ্কার জানিয়ে দিল জনকে এই কাজের দায়িত্ব নিয়ে আফ্রিকায় যেতেই হবে এবং তাকেও সঙ্গে নিয়ে যেতে হবে। অতএব 1888 সালের মে মাসের এক উজ্জ্বল সকালে জন ক্লেনটন তার স্ত্রী অ্যালিসকে সঙ্গে নিয়ে রওনা হলো আফ্রিকার উদ্দেশ্যে। দীর্ঘ 1 মাস পরে তারা পৌঁছায় ফ্রি টাউনে। সেখান থেকে তারা চেপে বসে ফুবালদা নামক একটি জাহাজে। এই জাহাজ তাদের নিয়ে যাবে গন্তব্যে। কিন্তু সেই যাত্রা সম্পূর্ণ হওয়ার আগেই যাত্রাপথে স্বামী স্ত্রী দুজনেই যে কোথায় অদৃশ্য হয়ে যায় আজীবনের মতো তা আর কেউ কোনো দিন জানতে পারেনি। যাত্রা শুরুর 6 মাসের মাথায় তাদের খোঁজে 6টা ব্রিটিশ যুদ্ধজাহাজ দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সমগ্র অঞ্চল তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়। অনুসন্ধানের প্রথম দিকেই সেন্ট হেলেনা দ্বীপের উপকূলে একটি জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। এছাড়া আর কিছুই তারা খুঁজে পায়নি। অবশেষে একসময় হাল ছেড়ে দিয়ে তারা সিদ্ধান্তে আসে যে ফুবালদা নামের সেই ছোট্ট জাহাজটি তার সমস্ত যাত্রী এবং নাবিকসহ সমুদ্রের ঢেউয়ের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে
অতলে তলিয়ে গেছে। কিন্তু বাস্তব ঘটনা তা নয়। বিদ্রোহী নাবিকরা জাহাজের সমস্ত আধিকারিককে মেরে ফেলার পর জন এবং অ্যালিসকে তাদের সমস্ত জিনিসপত্র সহ জঙ্গলে ঘেরা একটি ভূখণ্ডে নামিয়ে দিয়ে যায়। ভাগ্যের পরিহাসে দুজনে এসে দাঁড়ায় অজ্ঞাত বিপদের মুখোমুখি। এমতাবস্থায় সম্ভাব্য বিপদ এবং নিজেদের অসহায় পরিস্থিতির কথা ভেবে জন শিউরে ওঠে। সামনে এই বিস্তীর্ণ বনভূমির আড়ালে যে কোন বিভীষিকা তাদের জন্য অপেক্ষা করে আছে কে জানে। তবু যতক্ষণ মানুষ নিজের ইন্দ্রিয় দ্বারা কিছু অনুভব না করে ততক্ষণ ভয়ের মাত্রা অসীম হয়ে ওঠে না। অতএব জন সব কিছু ভাগ্যের উপরে ছেড়ে নিশ্চুপ রইল। জাহাজের এক বিদ্রোহী নাবিক মাইকেল এবং তার এক সঙ্গী মিলে একটি ছোট নৌকায় করে তাদের এখানে পৌঁছে দিয়ে গেছে। সব কিছু নামিয়ে তারা যখন আবার তাদের জাহাজের দিকে ভেসে যাচ্ছিল তখন জন এবং অ্যালিস বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল সেই দিকে। আসন্ন বিপদের আশঙ্কায় দুজনের মনেই তখন ঝড় উঠেছে। এবার তারা কি করবে তার বিন্দু বিসর্গ দুজনের জানা নেই। একসময় ছোট্ট নৌকাটা ফুবালদার কাছে পৌঁছালো। তারপর জাহাজটা ধীরে ধীরে সরে যেতে লাগলো দূর থেকে আরও দূরে। একসময় যখন দিগন্তের কাছে অদৃশ্য হয়ে গেল সেই জাহাজ, তখন অ্যালিস জনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। এতক্ষণ ধরে যে আবেগ অবরুদ্ধ ছিল তা বাঁধ ভাঙা স্রোতের মতো আছড়ে পড়ল। কান্না ভেজা গলায় অ্যালিস বলল, আমার খুব ভয় করছে জন, এবার আমরা কি করব? এখন আমাদের যা কর্তব্য তাই করতে হবে। বিপদের কথা ভাবলে সমাধান খুঁজে পাওয়া যাবে না। উল্টে ভাবতে ভাবতে আমরা আরও দিশেহারা হয়ে পড়ব। জনের মাথায় প্রথমেই যে ভাবনা এসে আঘাত করল তা হলো এই জঙ্গলে যদি কোনো বন্য জন্তু থাকে তবে তারা যেন নাগালে না পায় এমন একটা জায়গা তৈরি করতে হবে রাত কাটানোর জন্য। তাদের মালপত্রের মধ্যে যে বাক্স ছিল সেটা খুলে জন প্রথমেই দুটো রাইফেল এবং কিছু গুলি বার করল। এই দুটো দরকার যাতে আকস্মিক কোনো আক্রমণ প্রতিহত করা যায়। তারপরে তারা আশেপাশে খুঁজে দেখতে লাগলো যথাযথ একটা আস্তানা গড়ার মতো জায়গা, অন্তত সেখানে যাতে রাতটুকু নিশ্চিন্তে কাটানো যায়। সমুদ্র তট থেকে কিছুটা ভিতরে খানিকটা ফাঁকা জায়গা চোখে পড়ল। দুজনে সিদ্ধান্ত নিল ওখানেই থাকার মতো আস্তানা গড়ে তুলতে হবে। তবে আপাতত আজ রাতটা কাটানোর মতো একটা ব্যবস্থা করতে হবে। খুঁজে খুঁজে 4টে গাছ বেছে নিল ওরা। এই 4টে গাছের উপরেই একটা মাচা তৈরি করবে। কাজে লেগে পড়ল দুজনে মিলে। বাক্স থেকে কুড়ুল বের করে গাছের ডাল কেটে সেই ডাল জাহাজ থেকে আনা মোটা দড়ি দিয়ে বেঁধে ফেলল দুজনে। চারদিকে মোটা ডাল এবং মাঝে সরু ডাল দিয়ে মাচার উপরে তৈরি হলো পাটাতন। কিন্তু এমন শক্ত ডালের উপরে ঘুম মোটেই আরামদায়ক হবে না, তাই পাতা বিছিয়ে সেটাকে বেশ নরম করে তুলল। একইভাবে ডাল বেঁধে মাথার উপরে তৈরি হলো একটা ছাউনি। জাহাজ থেকে আসার সময় বেশ কিছু পালের কাপড় ওরা সঙ্গে এনেছিল। সেই কাপড় দিয়ে চারপাশ ঘিরে ফেলল। অ্যালিসের ওঠানামার সুবিধার জন্য জন একটা মই তৈরি করল। শেষমেশ মাটি থেকে প্রায় 10 ফুট উঁচুতে 4টে গাছের উপরে তৈরি হলো ওদের অস্থায়ী বাসস্থান। আশা করা যায় কোনো জন্তু লাফিয়ে এই উচ্চতায় পৌঁছাতে পারবে না। এদিকে দিনের আলো ক্রমশ ফুরিয়ে আসছে। সন্ধ্যা হওয়ার আগেই জন ওদের সঙ্গে থাকা কম্বল, বিছানা এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র মাচায় তুলে ফেলল। তারপর দুজনে মিলেই উঠে পড়ল মাচায়। সারা দিন ধরে কানে ভেসে আসছে অসংখ্য বিভিন্ন জাতের পাখির ডাক। কোনো বড় জন্তু এখনো পর্যন্ত চোখে পড়েনি, তবে বাঁদরের ডাক কানে এসেছে। এ জায়গাটা সমুদ্র তট থেকে আন্দাজ 100 গজ দূরে হবে। মাচার উপরে বিছানা পেতে দুজনে বসল। আবহাওয়া বেশ গরম। পাশে যে পালের কাপড় ঝুলানো রয়েছে সেগুলো জন উপরে তুলে দিল। সন্ধ্যার অন্ধকার
ঘনিয়ে আসছে। হঠাৎ অ্যালিস জনের একটা হাত শক্ত করে ধরে বলল, ওটা কি? ওই যে দেখো, ওই যে, ওটা কি মানুষ? আধো আলো পরিস্থিতিতে খুব স্পষ্ট করে দেখা না গেলেও আবছাভাবে জন দেখতে পেল সমুদ্রের পাড়ে উঁচু মতো যে জায়গাটা রয়েছে সেখানে একটা মানুষের আকৃতির কিছু দাঁড়িয়ে রয়েছে। মূর্তিটা যেন এক দৃষ্টিতে এদিকেই তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থাকার পর পিছন ফিরে মূর্তিটা চলে গেল। জন চিন্তিত স্বরে বলল, ঠিক বুঝতে পারছি না, অন্ধকারে ভালো করে দেখাও যাচ্ছে না। হতে পারে কোনো জঙ্গলি মানুষ। না, মানুষ নয়, কেমন একটা কিম্ভূত কিমাকার, মনে হলো কোনো জন্তু। আমার ভয় করছে জন। এত ভয় কিসের? আমি সঙ্গে আছি না, কাছে এসো। একথা বলে অ্যালিসকে জড়িয়ে ধরে জন কপালে একটা চুমু খেল। তারপর ফিসফিস করে কানে কানে বলল, আই লাভ ইউ। একথার কোনো উত্তর না দিয়ে অ্যালিস জনকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। একটু পরে যখন অ্যালিসের মন শান্ত হলো তখন দুজনে নবনির্মিত আস্তানার বিছানায় একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। পাশেই হাতের কাছে একটা রাইফেল আর একটা রিভলভার রেখেছে জন। অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় মন উত্তাল হয়ে আছে, তবু পরস্পরের ভালোবাসার নিশ্চিন্ত নির্ভরতায় একসময় দুজনের চোখে ঘুম জড়িয়ে এলো। আর ঠিক সেই সময় একটা বিকট হুঙ্কারে দুজনেই চমকে উঠল। সিংহের ডাক। চোখ মেলতেই দুজনে দেখতে পেল বনভূমির উপরে চাঁদের রূপলি আলোয় অদ্ভুত মায়াবী দৃশ্যপট। পরক্ষণেই চোখে পড়ল অনতি দূরে একটা বিশালাকায় সিংহ। ক্রমশ ওটা এগিয়ে আসছে আস্তানার দিকে। মাচার নিচে পৌঁছে সিংহটা গাছের গুড়িগুলোতে নখ দিয়ে আঁচড় কাটতে লাগল। দুজনে উদ্বিগ্ন হৃদয়ে নিশ্চুপে বসে রয়েছে। প্রায় 1 ঘন্টা পর সিংহটা বিদায় নিল। চাঁদের আলোয় জন দেখতে পেল বিশালাকায় জন্তুটা ধীরে ধীরে এগিয়ে চলেছে। স্বাভাবিকভাবেই সে রাতে দুজনের ভালো করে ঘুম হলো না। সকাল হতে মনের শঙ্কিত ভাব অনেকটাই দূর হলো। দিনের আলো মানুষের মন থেকে ভয় মুছে দেয়। প্রাতরাশ সেরে নিয়ে জন লেগে পড়ল সেই ফাঁকা জায়গায় ঘর তৈরির কাজে। কাজটা মোটেই সহজ নয়। শেষ করতে প্রায় 1 মাস সময় লাগল। এই দীর্ঘ চেষ্টায় যা তৈরি হয়েছে তা মোটেই পর্যাপ্ত নয়। ছোট্ট একটা ঘর, মোটামুটি খুঁটি দিয়ে আকৃতি দাঁড় করিয়ে সরু সরু ডাল দিয়ে বেড়া তৈরি করেছে জন। এরপর সেই ডালের উপরে পুরু করে মাটি লেপে দিয়েছে। কয়েকটা নুড়ি পাথর জোগাড় করে ঘরের এক পাশে তৈরি করেছে একটা উনুন। এমনকি এক দেওয়ালে মজবুত গাছের ডাল দিয়ে একটা জানালাও তৈরি করেছে। সেটা এমনভাবে তৈরি করেছে যেন ভিতর থেকে বাইরে লক্ষ্য রাখা যায়, অথচ কোনো জন্তু চাপ দিয়ে সেটা ভেঙে ফেলতে না পারে। বাইরে থেকে আলো বাতাস আসবে অথচ নিরাপত্তা ব্যাহত হবে না। মালপত্রের সঙ্গে যে বাক্স ছিল সেই বাক্সের তক্তাগুলোতে পেরেক পিটিয়ে 2টো দরজার পাল্লা তৈরি করেছে জন। দরজাটা এমন ভারী হয়েছিল যে সেটা তুলে ঘরের সঙ্গে আটকাতে জনকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। ঘরটা দেখতে হয়েছে ইংরেজি এ অক্ষরের মতো। লম্বা লম্বা বুনো ঘাসের ছাউনি দিয়ে তার উপরে পুরু করে মাটি লেপে দিয়েছে। ছাউনি সম্পূর্ণ হতেই মালপত্র যা ছিল সব এনে ওরা দুজনে ঘরের ভিতরে গুছিয়ে রাখল। দেখতে দেখতে 2 মাস অতিক্রান্ত। নতুন তৈরি ঘরে এখন ওরা স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। সাধারণ জীবনধারণে কোনো সমস্যা দুজনের হচ্ছে না। শুধুমাত্র ওই বন্য পরিবেশের অনাবিল নির্জনতা এবং হিংস্র পশুদের আক্রমণের আশঙ্কা প্রতিনিয়ত দুজনকে তাড়িয়ে বেড়াচ্ছে। সত্যি কথা বলতে
এই যে এতদিন ধরে ওরা এখানে রয়েছে, তার ফলে আশেপাশে যেসব পাখি এবং বাঁদর রয়েছে তাদের সঙ্গে এক প্রকার পরিচয় তৈরি হয়েছে। প্রথম দিকে প্রাণীগুলো যেমন দূরে দূরে থাকতো, এখন আর তেমন থাকে না, নির্ভয়ে দুজনের কাছে চলে আসে। আগেই বলেছি, প্রথমে যে ঘরটা জন তৈরি করে সেটা মোটেই পর্যাপ্ত ছিল না। ইতিমধ্যে জন আগের ঘরটার লাগোয়া আরও একটা ঘর তৈরির কাজে হাত লাগিয়েছে। বিকেলের দিকে সেদিন জন সেই কাজেই ব্যস্ত ছিল। এক মনে কাজ করতে করতে হঠাৎ কানে এলো সমবেত পাখি এবং বাঁদরদের কলরব। মুখ তুলে দেখল সেই যে উঁচু ঢিবিটা, ওখান থেকে এক ঝাঁক পাখি এবং বাঁদর দুজনকে ঘিরে কিচিরমিচির করছে। ব্যাপার কি? আশেপাশে দৃষ্টিপাত করতেই কারণটা স্পষ্ট হলো জনের কাছে। ছোট ছোট বাঁদরগুলো যার ভয়ে এমন ডাকাডাকি করছে, সেই বিশালাকায় মানুষের আকৃতির জীবটাকে স্পষ্ট দেখতে পেল। সেটা ডালপালা ভেঙে গর্জন করতে করতে এদিকেই এগিয়ে আসছে। জন তখন অনতিদূরে একটা গাছ কাটছিল। 2 মাস হয়ে গেছে ওরা এখানে রয়েছে। প্রথম সেই রাতের পরে সেই অর্থে বিপদের কোনো আশঙ্কা তৈরি হয়নি। ফলে নিরাপত্তা বিষয়ে জন কিছুটা উদাসীন হয়ে পড়েছিল। স্বাভাবিকভাবেই প্রথম যেমন সব সময় রাইফেল এবং রিভলভার সঙ্গে নিয়ে ঘুরত, এখন তেমনটা করে না। অস্ত্রগুলো ঘরে রাখা। পরিস্থিতি এমন যে ছুটে গিয়ে সেগুলো নিয়ে আসবে সেই উপায় নেই। সম্মুখে উপস্থিত চরম ভয়ের অভিঘাতে জনের সারা শরীরে শিহরণ খেলে গেল। যে কুড়ুলটা দিয়ে জন গাছ কাটছিল সেটা ছাড়া আর কোনো অস্ত্র সঙ্গে নেই। কিন্তু এই সামান্য অস্ত্র দিয়ে ওই বিরাট জন্তুটার সঙ্গে লড়াই করা অসম্ভব। তবু চেষ্টা তো করতেই হবে। ঊর্ধ্বশ্বাসে জন ছুটতে লাগলো ঘরের দিকে। সেই সঙ্গে চিৎকার করে বলল, অ্যালিস, সাবধান! ওদের ঘরের বাইরে কাছেই বসেছিল অ্যালিস। এতক্ষণ সে কিছুই লক্ষ্য করেনি। জনের চিৎকারে তাকিয়ে দেখল বনমানুষের মতো একটা বিরাট জন্তু তার স্বামীর উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য দুর্বার গতিতে এগিয়ে আসছে। জনের চিৎকারে সচেতন হয়ে ছুটে ঘরের মধ্যে ঢুকে গেল সে। আতঙ্কিত অবস্থায় ঘরে যাওয়ার সময় পিছনে ফিরে একবার মাত্র তাকিয়ে দেখল জন তার হাতের একমাত্র অস্ত্রটা দিয়ে সেই ভয়ঙ্কর রাক্ষসের মতো জন্তুটার সঙ্গে প্রাণপণে লড়াই করছে। জন্তুটার কমপক্ষে 300 পাউন্ড ওজন হবে। বিভৎস তার চেহারা, চোখে মুখে তার তীব্র হিংসার ভাব। জন্তুটা দানবীয় দাঁতগুলো বের করে তীব্র স্বরে গর্জন করছে। জন চিৎকার করে বলল, অ্যালিস, অ্যালিস, তুমি ঘরের দরজা বন্ধ করে ভেতরেই থাকো। এর জন্য আমার কুড়ুলই যথেষ্ট। অ্যালিস সাধারণভাবে নরম প্রকৃতির। অস্ত্রশস্ত্র সে সবসময় এড়িয়ে চলত, কিন্তু চোখের সামনে স্বামীর এই বিপদ উপস্থিত দেখে তার সেই নরম ভাব কোথায় যেন উধাও হয়ে গেল। ঘর থেকে একটা রাইফেল নিয়ে মা সিংহীর মতো সর্বজয়ী দৃঢ় অভিব্যক্তিতে সে ছুটে বাইরে বেরিয়ে এগিয়ে আসতে লাগলো সেই বিভৎস জন্তুটার দিকে। এ দৃশ্য তাকিয়ে দেখে জনের সারা শরীরে শিহরণ খেলে গেল। জন চিৎকার করে বলল, অ্যালিস, ফিরে যাও, ফিরে যাও। এদিকে সেই বাঁদরের মতো বিশালাকায় জন্তুটা আরও হিংস্র হয়ে উঠেছে। ওটা তৈরি হচ্ছে জনের উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য। জন কুড়ুলটাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে চারপাশে ঘোরাচ্ছে, কিন্তু সেই অস্ত্রটা ওই বিশাল জন্তুটার কাছে তুচ্ছ। অবলীলায় হাত দিয়ে সেটাকে ধরে ছিনিয়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। তারপর বিকট একটা হুঙ্কার করে যে মুহূর্তে জনের উপরে ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক সেই মুহূর্তে কানে ভেসে এলো রাইফেলের শব্দ। অ্যালিস গুলি চালিয়েছে এবং সেই গুলিটা ওই বিরাট বাঁদরের পিঠকে বিদ্ধ করেছে। তীব্র একটা হুঙ্কার করে জন্তুটা জনের দিক থেকে মুখ ফিরিয়ে এগিয়ে গেল অ্যালিসের দিকে। অ্যালিস তখন রাইফেলের ট্রিগারে বারবার চাপ দিচ্ছে, কিন্তু সেই রাইফেলটায় আর কোনো গুলি নেই। বিভীষিকাময় পরিস্থিতিতে যখন জন্তুটা হাত বাড়ালো অ্যালিসের দিকে, তখন তীব্র আতঙ্কে মূর্ছিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল অ্যালিস।
সঙ্গে সঙ্গে জন্তুটা তার উপরে ঝাঁপিয়ে পড়ল। জন দিশেহারা হয়ে পড়েছে। স্ত্রীর অচেতন দেহটাকে জন্তুটার নাগাল থেকে সরিয়ে দেওয়ার জন্য সে জন্তুটাকে পিছন থেকে টানতে লাগলো। কিছুটা টানতেই জন্তুটা টাল খেতে খেতে মাটিতে লুটিয়ে পড়ল। তার পিঠে যে গুলিটা লেগেছে, এতক্ষণে তার ক্রিয়া সম্পূর্ণ হলো। মুহূর্ত মাত্র অপেক্ষা না করে জন ঝাঁপিয়ে পড়ল অ্যালিসের উপরে। অ্যালিস! ব্যস্ত হয়ে পরীক্ষা করে দেখতে লাগলো অ্যালিসের শরীরে কোথাও কোনো ক্ষতচিহ্ন আছে কিনা। তেমন কিছু চোখে পড়ল না। সম্ভবত ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই জন্তুটা মারা গেছে। অ্যালিসের অচেতন দেহটাকে কোলে তুলে নিল জন। তারপর ঢুকে পড়ল ঘরের মধ্যে। জ্ঞান ফিরতে 2 ঘন্টার বেশি সময় লাগল। দীর্ঘ সময় ধরে সেবা শুশ্রূষার পর যখন অ্যালিস জ্ঞান ফিরে পেল, তখন চোখ মেলে পরম বিস্ময়ের সঙ্গে ঘরের চারিদিকে তাকালো। অতঃপর একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, একটা দুঃস্বপ্ন দেখছিলাম। আমাদের ঘরটা কত শান্তির। পরম যত্নে স্ত্রীর কপালে হাত বুলিয়ে জন বলল, ওসব তোমায় ভাবতে হবে না, ঘুমো, আমি আছি তোমার কাছে। সেই রাতেই একটি পুত্র সন্তানের জন্ম দেয় অ্যালিস। মানুষের সভ্য জগৎ থেকে অনেক দূরে নির্জন জঙ্গলের মাঝে ছোট্ট ঘরে যখন সেই শিশুটির জন্ম হলো, ঠিক সেই সময় দরজার বাইরে ডেকে উঠেছিল একটা চিতা, এবং সমুদ্রের কাছাকাছি সেই ঢিবিটার উপর থেকে ভেসে এসেছিল একটা সিংহের গগনভেদী গর্জন। এরপরে আরও 1টা বছর বেঁচে ছিল অ্যালিস। যতদিন সে বেঁচে ছিল, সেই বাঁদরের মতো বিরাট জন্তুটার আকস্মিক আক্রমণের অভিঘাত কাটিয়ে উঠতে পারেনি। এক রাতে এই পৃথিবীর মায়া ছেড়ে নিঃশব্দে চলে গেল অ্যালিস। এই নিঃসঙ্গ বনবাসে প্রাণের চেয়ে আপন মানুষটাকে হারিয়ে শোকের সমুদ্রে তলিয়ে গেল জন। যে দায়িত্ব অ্যালিস জনের কাঁধে চাপিয়ে গেছে, তা কিভাবে সে পালন করবে তার কোনো দিশা খুঁজে পেল না। স্ত্রীর মৃত্যু যেদিন ঘটে, তার পরদিন সকালে শেষবারের মতো ডায়েরি লেখে জন। অন্তহীন শোক আর তীব্র হতাশা ফুটে ওঠে তার প্রতিটা অক্ষরে। বিছানার পাশে বসে ডায়েরিতে কথাগুলো লিখতে লিখতে ক্লান্ত হয়ে একসময় জন দুহাত ছড়িয়ে শুয়ে পড়ে। হাতে থাকা কলমটা খসে পড়ে। তখনও অ্যালিসের মৃতদেহটা বিছানাতেই পড়েছিল। অন্যদিকে সমুদ্র তট থেকে 1 মাইল দূরে জঙ্গলের মাঝে ওই বিরাটাকায় গরিলা বাঁদরদের বৃদ্ধ নেতা কারচাক সেদিন রাগের মাথায় দলের মধ্যেই তাণ্ডব শুরু করেছিল। অন্যান্য পুরুষ বাঁদররা ওই বৃদ্ধ গরিলার তাণ্ডব থেকে বাঁচতে যে যার মতো গা ঢাকা দিল। ওই দলের এক অল্পবয়স্ক মেয়ে গরিলা, যার নাম কালা, সে তার কোলের বাচ্চাকে নিয়ে খাদ্যের সন্ধানে অনেকটা দূরে গিয়েছিল। কারচাক যে এদিকে কী তাণ্ডবলীলা করছে সে বিষয়ে সে কিছুই জানত না। বাঁদরদের চিৎকারে হুঁশ হলো তার। মনে মনে আন্দাজ করল কারচাক নিশ্চয়ই পাগল হয়ে গেছে এবং এই সময় সেখানে পৌঁছালে তার জীবন সংশয় হতে পারে। এগাছ ওগাছ করতে করতে সে নিরাপদ আশ্রয় খুঁজতে লাগল। এমন সময় কারচাক তাকে ধরতে এলো। নিজেকে বাঁচাতে কালা একটা উঁচু গাছের ডাল থেকে প্রাণপণে লাফ দিল। কালা কোনো রকমে একটা গাছের ডাল ধরতে পারল ঠিকই, কিন্তু তার কোলের বাচ্চাটা ছিটকে পড়ল নিচে। এ ঘটনায় কালা সমস্ত ভয় ভুলে হুঙ্কার করে উঠল এবং লাফিয়ে নিচে পৌঁছে বাচ্চাটাকে মাটি থেকে কোলে তুলে নিল। কিন্তু হলে কি হবে? অতখানি উঁচু থেকে নিচে পড়ে ততক্ষণে ওই শিশুটা প্রাণ হারিয়েছে। কালা তার মৃত শিশুটিকে বুকে জড়িয়ে বসে রইল।
এমতো পরিস্থিতিতে মৃত্যুর অভিঘাতে কারচাকের রাগ সংযত হয়ে এলো। রাজার রাগ সংযত হয়েছে দেখে ধীরে ধীরে অন্যান্য গরিলারাও ফিরে এলো। কারচাক হলো এই গরিলা বাঁদর দলের নেতা। তার বয়স হয়েছে, তবু শরীরের শক্তি এখনও অটুট। তাকে অন্যান্য সবাই ভয় পায়। ৬০-৭০ জন গরিলা এখানে থাকে। ৭-৮টি পরিবার, প্রতিটি পরিবারে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, তার স্ত্রী এবং তাদের সন্তানদের নিয়ে তৈরি। কালার সঙ্গীর নাম তুবলাট। এ কথার অর্থ ভাঙা নাক। যে শিশুটির মৃত্যু হয়েছে সে ছিল কালার প্রথম সন্তান। যাই হোক, এভাবে ঘণ্টাখানেক কেটে যাওয়ার পর কারচাক সবাইকে ডেকে তাকে অনুসরণ করার আদেশ দিয়ে সমুদ্রের দিকে রওনা হলো। বিস্তীর্ণ খোলা একটা মাঠের মধ্যে দিয়ে হেঁটে চলল তারা। তারপর হাতিদের পথ অনুসরণ করে ঝোপঝাড় পেরিয়ে দুপুরের কিছু পরে এসে পৌঁছালো সমুদ্র পাড়ে সেই ঢিবিটার কাছে, যেখানে রয়েছে সেই কুটিরখানা। কারচাকের এখানে আসার উদ্দেশ্য প্রধানত সেই অদ্ভুত সাদা রঙের বানরটার হাতে দেখা কালো রঙের লাঠিখানা। তীব্র শব্দের সঙ্গে তার অনেক সঙ্গীকে মরে যেতে সে লক্ষ্য করেছে। তার মনের তীব্র আকাঙ্ক্ষা ওই মৃত্যুর লাঠিখানার মালিক সে নিজে হবে। প্রথম দিকে ওরা দল বেঁধে এসে ওই অদ্ভুত সাদা বানর দুটোকে অনেকবার মেরে ফেলার চেষ্টা করেছে, কিন্তু বারবার ওই কালো লাঠি থেকে উৎপন্ন শব্দ এবং সেই সঙ্গে কয়েকজন সঙ্গীর মৃত্যু তাদের সাবধান করেছে। তাই পরের দিকে তারা আর এদিকে আসতো না। প্রথমে নিশ্চুপে কারচাক সমস্তটা দেখে পরিস্থিতি আন্দাজ করার চেষ্টা করল, কিন্তু অন্যান্য দিন যেমন একজনকে বাইরে তারা দেখতে পেত, আজ তেমনটা নয়। এমনকি ওই কুটিরখানার দরজা পর্যন্ত খোলা। ধীরে ধীরে খুব সাবধানে এবং নিঃশব্দে তারা আড়াল থেকে বেরিয়ে ছোট্ট কুটিরখানার কাছে এগিয়ে গেল। এমন সাবধান হতে তাদের শিখিয়েছে ওই আশ্চর্য কালো লাঠিখানা। ওটাকে জাগিয়ে তোলার ইচ্ছা তাদের বিন্দুমাত্র ছিল না। প্রথমে চুপিসারে দরজা দিয়ে উকি দিল কারচাক। তার পিছনে আরও দুজন পুরুষ এবং তাদের পিছনে কালা। কালা কোলে জড়িয়ে ধরে আছে সেই মৃত শিশুটিকে। প্রথমে তারা দেখতে পেল অদ্ভুত সাদা বাদরখানা শুয়ে রয়েছে। মাথাখানা তার হাত দিয়ে চাপা। পাশেই পালের কাপড় দিয়ে আচ্ছাদিত অন্য একটা মূর্তি। আর ঠিক সেই সময় ঘরের এক পাশের দোলনা থেকে একটি শিশুর কান্নার করুণ শব্দ ওদের কানে ভেসে এলো। সেই কান্নার শব্দে জন জেগে উঠল। চোখ মেলে সামনের দৃশ্য দেখে গায়ের রক্ত হিম হয়ে গেল তার। দেখল তাকে ঘিরে ধরেছে ৩-৪টে বাঁদর। দরজার ওপাশে আরও কতজন আছে সেই সংখ্যা তার অজ্ঞাত। মৃত্যু তার সম্মুখে উপস্থিত। কারচাক তার লোমশ হাত দুটো বাড়িয়ে জনের উপরে ঝাঁপিয়ে পড়ল। তীব্র আক্রোশে মুহুর্মুহু আক্রমণ করে যখন সে জনের শরীরটাকে একটা মাংসপিণ্ডে পরিণত করল, তখন তার নজর গেল দোলনায় শোয়ানো শিশুটার উপর। কারচাক সেই শিশুটার উপরে ঝাঁপিয়ে পড়ার আগেই কালা ছুটে এসে তাকে তুলে নিল এবং তার জায়গায় দোলনায় শুয়ে দিল তার মরা শিশুটিকে, এবং সঙ্গে সঙ্গে সেই কুটির থেকে বেরিয়ে শিশুটিকে কোলে নিয়ে লাফিয়ে একটা উঁচু গাছের উপরে উঠে গেল। জীবন্ত মানব শিশুর কান্না তার মনে মাতৃত্ব বোধ জাগিয়ে তুলেছে। গাছের অনেক উঁচু ডালে বসে কালা যখন নিজের বুকে জাপটে ধরে ওই মানব শিশুকে আদর করছে, তখন বোধহয় সহজাত অর্ধস্পষ্ট বোধ শক্তিতেই মানব শিশু মায়ের স্নেহ অনুভব করতে পারল। কান্না থামল তার। সম্ভ্রান্ত ইংরেজ পরিবারের সন্তান জনপদ থেকে বহু দূরে এক জঙ্গলে কালা নামক বাদরের মাতৃত্বে মানুষ হতে লাগল।
যত্নের এতটুকু ত্রুটি সে করে না, সব সময় আগলে রাখে, সামান্য আঁচড় তার গায়ে লাগতে দেয় না। তবু এত সেবা যত্নের পরেও ঠিকমতো বড় হচ্ছে না শিশুটি, শক্তিও অনেক কম। এভাবে প্রায় 1 বছর কেটে গেল। তবু অন্যান্য বাঁদর শিশুর মতো এখনও সে একা একা হাঁটতে বা গাছে চড়তে পারে না। কালার কাছে এ এক অপার বিস্ময়। কালা পরম যত্নে কুড়িয়ে পাওয়া সন্তানকে বড় করতে চাইছে ঠিকই, কিন্তু তার সঙ্গী তুবলাট এই বিষয়টা নিয়ে অত্যন্ত বিরক্ত। কালা যদি আগলে না রাখত তবে অনেক আগেই সে ওই শিশুটিকে মেরে ফেলত। উপায় না দেখে একদিন তুবলাট কারচাকের কাছে গেল কালার বিরুদ্ধে নালিশ করতে। কারচাক যেন কালাকে বাধ্য করে তুবলাটের কথা মতো চলতে, এবং সে যেন ওই অপুষ্ট শিশুটিকে ত্যাগ করে। এ কথা যখন কারচাক কালাকে ডেকে বলল, তখন সে স্পষ্ট জানিয়ে দিল তাকে যদি তার সন্তানকে নিয়ে শান্তিতে থাকতে দেওয়া না হয় তবে সে এই দল ত্যাগ করবে। কালার কুড়িয়ে পাওয়া সন্তানটির গায়ের রং যেহেতু সাদা, তাই সবাই মিলে ওর নামকরণ করেছিল টারজান। এ কথার অর্থ সাদা চামড়া। দিন দিন বড় হয়ে উঠছে টারজান। গাছের ডালে ডালে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়ানোর কৌশলটা সে রপ্ত করল। এছাড়াও মাটির উপরে সে হরেক রকম খেলা দেখাতে পারত, যা অন্যান্যরা দেখে অবাক হয়ে যেত। অন্যান্য বাঁদর শিশুদের সঙ্গে টারজানের বিস্তর তফাৎ। বুদ্ধিতে সে সকলের চেয়ে চৌকস হলেও শারীরিক ক্ষমতা তার বেশ কম। 10 বছরের মধ্যেই বাঁদর শিশুরা পরিণত বাঁদর হয়ে ওঠে, কিন্তু টারজান এখনও বালকই রয়ে গেছে। অবশ্য একথাও ঠিক, বালক হলেও সে মোটেই সাধারণ বালক নয়। শৈশব থেকেই গাছে গাছে ঝুলে বেড়াতে শিখেছিল সে। এই বিদ্যাটা সে রপ্ত করেছে তার মায়ের কাছ থেকে। তারপর যত বড় হয়ে উঠতে লাগলো ততই অন্যান্য বাঁদর শিশুদের সঙ্গে গাছে গাছে লাফিয়ে খেলা করে বেড়াতো। এ গাছ থেকে লাফিয়ে অন্তত 20 ফুট দূরত্বের অন্যান্য গাছের ডাল অনায়াসেই ধরতে পারত সে। তবে এত কিছুর পরেও তার মনে অদ্ভুত একটা সংকোচ বোধ ছিল। তার কারণ তার চেহারা অন্যান্য বাঁদর শিশুদের মতো নয়। গায়ের চামড়া তার রোদে পুড়ে তামাটে হয়ে গেছে ঠিকই, কিন্তু অন্যান্যদের মতো তার গায়ে লোম নেই। এ যে তার কাছে কতটা দুঃখের এবং লজ্জার। মাঝে মাঝে এর থেকে মুক্তি পাওয়ার জন্য সে সারা গায়ে কাদা মাখত, কিন্তু কাদা শুকিয়ে গেলেই সব ঝরে পড়ে, আর তাছাড়া ওভাবে কাদা মেখে থাকলে খুব অস্বস্তি হয়। একসময় সেই খেয়াল মাথা থেকে বিদায় করল সে। নৈমিত্তিক এই অস্বস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য লজ্জাকে এক প্রকার মেনেই নিল। একদিন টারজান ঘুরতে ঘুরতে উপস্থিত হলো একটি হ্রদের সামনে। জীবনে প্রথমবার সে নিজের প্রতিবিম্ব সেই হ্রদের স্থির জলে দেখতে পেল। টারজান সেখানে গিয়েছিল তার ভাই অর্থাৎ কালার অন্য এক সন্তানের সঙ্গে। পাড়ে দাঁড়িয়ে জলের উপরে ঝুঁকে তাকাতেই দুজনের মুখের প্রতিচ্ছবি ভেসে উঠল। এক ভয়ঙ্কর বাঁদর যুবকের কদাকার মুখের পাশে মানব যুবকের অতি সুন্দর মুখ। নিজের মুখখানা দেখে বিস্মিত হল টারজান। তার গায়ে লোম নেই বটে, কিন্তু তার মুখটা বড় সুন্দর। মুখগহ্বরটা ছোট, দাঁতগুলো অমন সূচালো নয়, বেশ সুন্দর ছোট ছোট আর সাদা। আর তার ভাইয়ের যেমন মোটা ঠোঁট, তার ঠোঁট তেমন নয়। এই প্রথম সে তার নিজের চেহারাখানা নিয়ে স্বস্তি বোধ করল, কিন্তু তার চোখ দুখানা মোটেই ভালো লাগলো না। মনে হলো সাপের চোখের চেয়েও ভয়ঙ্কর ওই দুটো। নিজের চেহারা খুঁটিয়ে দেখতে দেখতে টারজান তন্ময় হয়ে পড়েছিল। হঠাৎ ওরা দেখতে পেল অনতি দূরে একটা বিরাট সিংহী এসে উপস্থিত হয়েছে, এবং সেটা লেজ নাড়তে নাড়তে ধীরে ধীরে এগিয়ে আসছে ওদের দিকে। সিংহীটা নিচু হয়ে আসছে, ওর পেট মাটিকে ছুঁয়েছে। শিকারীর দৃষ্টিতে তাকিয়ে নিঃশব্দে ওদের উপরে ঝাঁপিয়ে পড়ার উদ্যোগ করছে সিংহীটা।
টারজান দেখল তার একদিকে হ্রদের জল, অন্যদিকে নিশ্চিত মৃত্যু। দ্বিতীয় কোনো উপায় না দেখে আত্মরক্ষার জন্য টারজান সেই জলে ঝাঁপিয়ে পড়ল। সাঁতার সে জানে না, কোনো ক্রমে হাত পা নেড়ে জলের উপরে ভেসে থাকার চেষ্টা করতে লাগল এবং চিৎকার করতে লাগল দলের অন্যান্য বাঁদরদের উদ্দেশ্যে। ততক্ষণে সিংহীটা ঝাঁপিয়ে পড়েছে তার ভাইয়ের উপরে, তীব্র আক্রোশে ছিঁড়ে খাচ্ছে তার মাংস। সেই সঙ্গে ওঁত পেতে রয়েছে টারজান জল থেকে উঠলে তাকেও আক্রমণ করবে। টারজানের বিপদসূচক সংকেত শুনে মুহূর্তের মধ্যে প্রায় 50টা বড় বড় বাঁদর ঘটনাস্থলে এসে উপস্থিত হলো। কালাও ছিল সেই দলে। এতগুলো বিরাটাকায় বাঁদরের সঙ্গে একা লড়াই করা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। একথা ভেবে সিংহীটা মৃতদেহটা ছেড়ে গর্জন করতে করতে সেখান থেকে প্রস্থান করল। পরিস্থিতি অনুকূল দেখে টারজান জল থেকে উঠে এলো, কিন্তু এই ঘটনার ফলে এই প্রথম সে অন্যরকম একটা অনুভূতি লাভ করল। শীতল জলে গা ডোবালে বেশ আরাম অনুভূত হয়। এরপর থেকে সে প্রতিদিনই একবার করে গা ডুবিয়ে স্নান করত। টারজান যে দলের সঙ্গে বাস করত সেই দলটা সমুদ্র উপকূল থেকে 25 মাইল অঞ্চল জুড়ে জঙ্গলের মধ্যে বিচরণ করত। কয়েক মাস করে তারা এক এক জায়গায় থাকত। তারপর স্থান পরিবর্তন করত খাদ্যের অন্বেষণ, আবহাওয়ার অবস্থা আর বিপজ্জনক জন্তুদের উপস্থিতি বিবেচনা করে। দিন শেষে কয়েকজন গাছের ডালে, কয়েকজন মাটির উপরে, আর টারজান ঘুমাতো কালার কোলের উপর। সন্তানকে যেমন স্নেহ করত কালা, তেমনি টারজান যখন অবাধ্য হতো তখন তাকে 2-1 ঘা মেরে শাসনও করত। তবে তা কখনোই নিষ্ঠুর পর্যায়ে পৌঁছাত না। বলা চলে শাসনের চেয়ে আদরের পরিমাণ অনেক বেশি ছিল। এই কারণেই তুবলাট কালাকে ঘৃণা করত। আগেই বলেছি, বহুবার সে চেয়েছিল টারজানকে মেরে ফেলতে। এজন্য টারজানও তুবলাটকে ঘৃণা করত। মায়ের কোলে থেকে কিংবা গাছের ডালে বসে মাঝে মাঝেই সে তুবলাটকে ভেঙচি কাটত। ছোটবেলা থেকেই একটা বিশেষ বিদ্যা টারজান অর্জন করেছে। দড়ি নিয়ে বিভিন্ন খেলায় সে দক্ষ হয়ে উঠেছিল। জঙ্গল থেকে লম্বা লম্বা ঘাস সংগ্রহ করে তা দিয়ে দড়ি তৈরি করত সে। সেই দড়িতে ফাঁস তৈরি করে মাঝে মাঝে নিজের সঙ্গীদের, আবার কখনো তুবলাটের গলায় আটকে দিত। এই খেলায় অন্যান্য বাঁদররা খুব আমোদ বোধ করত। হয়তো তার কোনো সাথী ছুটে গাছের নিচ থেকে কোথাও যাচ্ছে, টারজান তখন উপর থেকে দড়ির ফাঁস নামিয়ে তার গলায় আটকে দিত। তখন বাধ্য হয়ে সে থমকে যেত। এ দৃশ্য দেখে অন্যান্যরা মজা পেত। তুবলাটের গলায় একদিন দড়ির ফাঁস আটকে যাওয়ায় সে এই ব্যাপারটাকে বড় ভয়ের চোখে দেখত। আর তাছাড়া তুবলাটকে তার ভাঙা নাকের জন্য অন্যান্য বাঁদররা ভালো চোখে দেখত না। ফলে তার এই দুরবস্থায় অন্যান্য বাঁদররা মজা পেত। এসব বিষয়ে সে অনেকবার কারচাকের কাছে নালিশ করেছে। দিনের বেলায় ঘুরতে ঘুরতে বাঁদরের দল মাঝে মধ্যেই উপকূলের কাছে জনের সেই কুটিরের কাছে এসে পৌঁছাত। ওখানে পৌঁছালে টারজান জানালার পর্দা সরিয়ে ভিতরে কি আছে তা উঁকি দিয়ে দেখার চেষ্টা করত। এ বিষয়ে তার উৎসাহ অদম্য। একদিন একা একাই সেখানে পৌঁছালো টারজান। প্রথমেই তার চোখ পড়ল কুটিরের দরজার দিকে। এতদিন সাধারণ দেওয়াল বলেই মনে হয়েছিল, আজ হঠাৎ করেই মনে হলো ওটা ভিতরে ঢোকার প্রবেশপথ। জনের মৃত্যুর পর 10 বছর কেটে গেছে, তবু এখনও কেবিনের ভিতরে থাকা ওই কালো লাঠির মতো অদ্ভুত জিনিসটার প্রতি বাঁদরের দলের ভয় একই রকম রয়েছে। 10 বছর আগে এখানে কি ঘটনা ঘটেছিল সে কথা টারজানকে কোনো দিন তারা বলেনি। তাছাড়া সময়ের আঘাতে সেসব স্মৃতি তারা একরকম ভুলে গেছে। তবে টারজানের মা অর্থাৎ কালা মাঝে মাঝে বলতো যে তার বাবা ছিল অদ্ভুত ধরনের এক সাদা বাঁদর। এ কথার অর্থ যে কি
তা টারজান বুঝতে পারত না। বাবা তার যেই হোক, মা যে তার কালা নয় এমন কথা কখনো তার কল্পনাতেও আসত না। দরজার কাছে পৌঁছে অনেক সময় ধরে টারজান সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করল। একসময় বেখেয়ালে হাতের চাপ লেগে দরজার পাল্লা সশব্দে খুলে গেল। দরজাটা খুলে গেলেও চট করে ভিতরে ঢোকার সাহস সে পেল না। বেশ কিছুক্ষণ ধরে দরজার সামনে দাঁড়িয়ে থাকার পর একসময় ভয়ের ভাবটা কমে এলো। ঢুকে পড়ল সে ঘরের ভিতরে। চোখে পড়ল ঘরের মেঝেতে পড়ে আছে একটা কঙ্কাল। ঘরে যে একটা বিছানা ছিল তার উপরেও একটা কঙ্কাল রয়েছে। দুটো কঙ্কালেই বিন্দুমাত্র মাংসের চিহ্ন নেই। একপাশে যে ছোট দোলনাটা ছিল তার মধ্যেও একটা ছোট্ট কঙ্কাল, সম্ভবত সেটা কোনো শিশুর। ঘরের মধ্যে থাকা অন্যান্য জিনিসপত্রের দিকে নজর গেল টারজানের। যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র, বই খাতা, পোশাক আশাক বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। খুব সন্তর্পণে সেগুলোকে পরীক্ষা করল টারজান। সময়ের আঘাতে, বন্য আবহাওয়ায় সব জিনিস বিবর্ণ এবং জরাজীর্ণ হয়ে গেছে। পাশে একটা সিন্দুক এবং আলমারির মতো ছিল। খুলে দেখল তার ভিতরের জিনিসপত্র ভালো অবস্থায় রয়েছে। জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে একটা ছুরি হাতে পেল টারজান। এই ছুরি জন শিকারের সময় ব্যবহার করত। অবাক বিস্ময়ে ছুরিটা হাতে নিয়ে টারজান দেখছিল। ফলায় প্রচণ্ড ধার। বেখেয়ালে আঙুলের এক জায়গায় সামান্য কেটে গেল। ছুরিটা নিয়ে খেলতে খেলতে টারজান কাঠের ধারগুলো কাটতে লাগল। ওটা নিয়ে কিছুক্ষণ খেলার পর আলমারির ভিতরে থাকা বইগুলো ঘাঁটতে গিয়ে ছবিওয়ালা একটা ছোটদের বই হাতে পেল। ছবির মাধ্যমে বর্ণপরিচয়ের বই। ইংরেজি এ অক্ষরের পাশে একজন তীরন্দাজের ছবি, বি অক্ষরের পাশে একজন বালক, এম এর কাছে কয়েকটা ছোট ছোট বাঁদরের ছবিও চোখে পড়ল। বইয়ের মধ্যে ছবিগুলোকে দেখে প্রথমে জীবন্ত মনে করেছিল সে, তাই হাত দিয়ে সেগুলোকে তুলতে চাইছিল, কিন্তু পরে বুঝল ওগুলো জীবন্ত নয়। বইটার মাঝে এক জায়গায় তার শত্রু সিংহী এবং একটি সাপের ছবিও দেখতে পেল। বাঁদরদের ভাষায় সিংহীকে স্যাবার আর সাপকে হিস্তা বলে। এরপর টারজান বইটাকে আবার আলমারিতে রেখে ঘরের দরজা বন্ধ করে সেখান থেকে বেরিয়ে গেল। শুধু হাতে করে ছুরিখানা নিয়ে গেল, এটা সে তার সঙ্গীদের দেখাবে। ঘর থেকে বেরিয়ে 10 পা এগোতে একটা খচমচ শব্দ টারজানের কানে এলো। তাকিয়ে দেখল পাশে একটা ঝোপ থেকে বেরিয়ে এক বিরাটাকায় বাঁদর তার সামনে উপস্থিত হয়েছে। সে প্রথমে ভেবেছিল এই বাঁদরটা তাদের দলের কেউ। পরক্ষণে সে লক্ষ্য করল এই বাঁদরটা তাদের শত্রু, বোলগানি। পরিস্থিতিটা আন্দাজ করল টারজান। তাদের দলের চরম শত্রু যখন নিঃসঙ্গ টারজানের সামনে উপস্থিত হয়েছে, তখন কিছুতেই তাকে ছাড়বে না। সে যে পালিয়ে যাবে তেমন উপায় নেই। তবে এমন পরিস্থিতিতে টারজানের মনে ভয় জাগল না, বরং দুঃসাহসিক এই পরিস্থিতির আনন্দে এবং উত্তেজনায় তার হৃদস্পন্দন বেড়ে গেল। অবশ্য বোকা নয় সে, সুযোগ থাকলে অবশ্যই সে পালাতো, কারণ সে জানে সম্মুখ সমরে বোলগানির সঙ্গে পেরে ওঠা অসম্ভব। টারজান একটা ঘুষি চালালো, কিন্তু বোলগানির বিরাট শরীরে ওই ক্ষুদ্র আঘাত তুচ্ছ বলে মনে হলো। বোলগানি তাকে কামড়াতে এলো। ঠিক সেই সময় কুটির থেকে নিয়ে আসা ধারালো ছুরিটা টারজান সজোরে বসিয়ে দিল বোলগানির বুকে। যন্ত্রণায় আর্তনাদ করতে করতে চরম আক্রোশে টারজানকে বারবার কামড়ে তার গা থেকে কিছুটা করে মাংস তুলে নিল। তারপর টারজানকে নিয়ে মাটিতে গড়িয়ে পড়ল। যন্ত্রণাক্লিষ্ট অবস্থায় টারজান ছুরিখানা বোলগানির বুক থেকে তুলে নিয়ে আরও বেশ কয়েকবার বসিয়ে দিল। একসময় বোলগানির দেহটা নিথর হয়ে গেল। টারজানও
যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলল। টারজানের দলবল প্রায় মাইল খানেক দূরে ছিল। বোলগানির বিকট চিৎকার শুনে তারাও সতর্ক হয়ে ওঠে। কারচাক তাদের দলের সবাইকে ডেকে গুনে দেখল সবাই আছে কিনা। সে খুব ভালো করেই জানত বোলগানি তাদের শত্রু। দলের কাউকে একা পেলে সে জীবিত ছাড়বে না। দেখা গেল টারজান দলের মধ্যে নেই। এদিকে কালা অনেকক্ষণ ধরে খুঁজছিল টারজানকে। বিপদের আশঙ্কায় মায়ের মন কাতর হয়ে উঠেছিল। গাছের উপরে উঠে খোঁজ করতে করতে এগিয়ে গেল সে। খুঁজতে খুঁজতে অবশেষে সে পৌঁছালো ঘটনাস্থলে। দেখল মরার মতো ক্ষতবিক্ষত দেহে পড়ে আছে টারজান। সঙ্গে সঙ্গে তার বুকে কান পেতে দেখল, না, প্রাণ এখনো অবশিষ্ট আছে। অনতি দূরে লক্ষ্য করল বোলগানির প্রাণহীন বিরাট শরীরটা নিথর হয়ে পড়ে আছে। তৎক্ষণাৎ টারজানকে তুলে নিয়ে ফিরে এলো কালা। তার ক্ষতস্থান জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দিল। প্রবল জ্বর এলো টারজানের। বারবার তার বুক শুকিয়ে যাচ্ছে। উদ্বিগ্ন মা মুখে করে নদী থেকে জল এনে বারবার দিচ্ছে তাকে। অনেক দিনের অক্লান্ত সেবায় একসময় টারজান সুস্থ হয়ে উঠল। সুস্থ হওয়ার পর একদিন সন্ধেবেলায় একা একা বেরিয়ে পড়ল টারজান। তার গন্তব্য সেই কুটিরের সামনে, যেখানে সে লড়াই করেছিল বোলগানির সঙ্গে। উদ্দেশ্য একটাই, সেই ছুরিটা। সেখানে পৌঁছে ঝরা পাতায় ঢাকা বোলগানির কঙ্কালটা দেখতে পেল। খুঁজতে খুঁজতে পাতার তলায় ছুরিটাকেও পাওয়া গেল। বোলগানির রক্ত সেটার গায়ে শুকিয়ে যাওয়ায় মরচে ধরেছে। ছুরিটাকে সঙ্গে নিয়ে সে সোজা গেল কুটিরের ভিতরে। এই ঘরে সবচেয়ে বেশি তাকে আকর্ষণ করেছে বইগুলো। একটা বই ঘাঁটতে ঘাঁটতে তারই মতো একটি ছেলের ছবি দেখতে পেল। অবাক বিস্ময়ে দেখল সেই ছেলেটি টারজানের মতো নগ্ন দেহ নয়। তার হাত আর মুখ ছাড়া বাকি অংশ পোশাক দিয়ে ঢাকা। ছবিটার নিচে বালক শব্দটি লেখা। টারজান লক্ষ্য করল যে অক্ষর দিয়ে ওই কথাটি লেখা, সেই অক্ষরগুলো আরও অন্যান্য জায়গায় রয়েছে। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে আরেক জায়গায় দেখল একটা ছবির তলায় বালক ও একটি কুকুর লেখা। ধীরে ধীরে সে উচ্চারণ ছাড়াই অক্ষরগুলোর সঙ্গে পরিচিত হতে লাগল। এভাবে এর পর থেকে সে মাঝে মাঝেই এখানে চলে আসত। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে সে নিজে নিজেই শিখতে লাগল। বিভিন্ন ছবির তলায় অক্ষরগুলো দেখে দেখে সে সম্বন্ধে অস্পষ্ট ধারণা হলো তার। তার বয়স যখন 12 হলো, তখন একদিন সেই কুটিরের মধ্যে ঢুকে একটা কাঠের পেন্সিল নিয়ে টেবিলের উপরে কয়েকটা আঁচড় কাটতে কালো কালো দাগ সৃষ্টি হলো। হিজিবিজি দাগ কেটে পেন্সিলের শীষটা ক্ষয় করে ফেলল। অতঃপর অন্য আরেকটি পেন্সিল নিয়ে বইয়ে দেখা অক্ষরগুলো লেখার চেষ্টা করল। অনেক চেষ্টার পর সে অক্ষরগুলো লিখতে পারল। দেখে দেখে লিখতে গিয়ে সে সংখ্যার সঙ্গে পরিচিত হলো। হাতের আঙুলগুলো গুনতে শিখল। বিভিন্ন শব্দের মধ্যে যেসব অক্ষরগুলো ঘুরিয়ে ফিরিয়ে লেখা হয়, সেগুলো সাজিয়ে একটা বর্ণমালা খাড়া করল সে। দেখতে দেখতে তার বয়স যখন 17 হলো, তখন সে প্রাথমিক পাঠের বইটা পুরোপুরি পড়তে পারল। বাঁদরের দল যেহেতু মাঝে মধ্যেই নিজেদের বাসস্থান পরিবর্তন করে, তাই পড়াশোনা করার কাজে ব্যাঘাত সৃষ্টি হতে লাগল। তবুও সে পথে কোনো বড় গাছের পাতা বা ফাঁকা জায়গায় মাটিতে ছুরি দিয়ে অক্ষরগুলো লিখত। এই দলে যখন প্রথম টারজান এসেছিল, তখনকার চেয়ে সদস্য সংখ্যা এখন অনেকটাই বেড়েছে। তাছাড়া এখন বনের অন্যান্য জন্তুর আক্রমণে মৃত্যুর সংখ্যাও কম, খাবার পর্যাপ্ত রয়েছে। ছোট বাঁদরগুলো বড় হয়ে সবাই কারচাকের নেতৃত্ব মেনে নিয়ে একসঙ্গে শান্তিতে বাস করছে। বাঁদরের দলের মধ্যে টারজানের বিশেষ গুরুত্ব ছিল। তারা তাকে দলের একজন হিসেবেই মনে করত। তার আশ্চর্য বুদ্ধি, শক্তি ও সাহস দেখে
বৃদ্ধ বাঁদরগুলো তাকে ঘৃণা করত। কালা না থাকলে অনেক আগেই ওরা টারজানকে মেরে ফেলত। কালার সঙ্গী তুবলাট টারজানের বড় শত্রু। তবে টারজানের বয়স যখন 13 হলো, তখন একদিন তুবলাটের জন্যই টারজানের উপরে দলের সমস্ত নিপীড়ন বন্ধ হলো। ঠিক হলো টারজানকে কেউ আর বিরক্ত করবে না বা তার উপরে কোনো নিপীড়ন করবে না। খেলার ছলেও কেউ কিচ্ছু বলবে না। সে সম্পূর্ণ একা থাকবে। এই সিদ্ধান্ত যেদিন হয়, সেদিন জঙ্গলের মধ্যে ফাঁকা একটা জায়গায় সবাই মিলে উপস্থিত হয়েছিল। কতগুলো মাটির ঢাক এনে জায়গাটার মাঝখানে রাখা হলো। গাছ থেকে প্রায় 100টা বাঁদর নেমে এসে সমবেত হলো। আকাশে চাঁদ উঠেছে। চন্দ্রালোকের নিচে এই নৈশ বনভূমিতে আজ উৎসব হবে। হঠাৎ কারচাক গর্জন করে পরপর 3 বার তার লোমশ বুকটার উপরে চাপড় মারল নিজের থাবা দিয়ে। তারপর জায়গাটার মাঝখানে পড়ে থাকা বাঁদরের মৃতদেহের দিকে তাকিয়ে একবার প্রদক্ষিণ করল। তারপর দলের অন্যান্য পুরুষ বাঁদররাও একে একে গলা ফাটিয়ে গর্জন করে মৃতদেহটাকে সেই একইভাবে প্রদক্ষিণ করল। তাদের সেই গর্জনে সমস্ত বনভূমি ধ্বনিত হয়ে উঠল। এই গর্জনের অর্থ শত্রুপক্ষের প্রতি সদম্ভ আহ্বান। এরপরে শুরু হলো মৃতদেহের প্রতি আক্রমণ। এক জায়গায় অনেকগুলো লাঠি জড়ো করা ছিল। সেখান থেকে কারচাক প্রথমে একটা লাঠি তুলে নিয়ে মৃতদেহটার উপরে সজোরে আঘাত করল এবং সেই সঙ্গে সেই রকম যুদ্ধের আহ্বান জানিয়ে গর্জন করল। মারের সঙ্গে সঙ্গে সেই মাটির ঢাক বাজতে লাগল এবং শুরু হলো নাচ। সেই বাজনা আর নাচের সঙ্গে সঙ্গে পালাক্রমে একজন করে পুরুষ বাঁদর লাঠি দিয়ে মৃতদেহটাকে আঘাত করতে লাগল। এই উৎসবে টারজানও যোগ দিয়েছিল। জোরে জোরে তালে তালে পা ফেলতে, লাফ দিতে এবং ভয়ঙ্কর ক্ষিপ্রতার সঙ্গে আক্রমণ করতে সে ছিল সবচেয়ে আগ্রহী। ক্রমে ক্রমে বাজনার বেগ বাড়তে লাগল। বেশ কিছুক্ষণ ধরে এই উন্মত্ত নাচ চলল। তারপর কারচাক ইশারা করতেই বাজনা এবং নাচ থামিয়ে সবাই একযোগে ছুটল মৃতদেহটার দিকে। মুহুর্মুহু লাঠির আঘাতে মৃতদেহটা একতাল মাংসপিণ্ডে পরিণত হল। তাতে কামড় বসিয়ে প্রত্যেকে মাংস ছিঁড়ে নিয়ে খেতে লাগল। যার গায়ে জোর যত বেশি, সে তত বেশি মাংস তুলে নিচ্ছিল। সবার মতো টারজানেরও মাংসের প্রয়োজন ছিল, কিন্তু ওই কাড়াকাড়ির মধ্যে থেকে মাংস ছিনিয়ে আনার মতো শক্তি তার দেহে ছিল না। তবে সেই ছুরিটা তার কোমরে তার নিজের তৈরি করা একটা খাপের মধ্যে ছিল। সেই ছুরিটা দিয়ে একতাল মাংস কেটে নিল সে। কারচাক তখন অন্য কাজে ব্যস্ত ছিল বলে লক্ষ্য করেনি। টারজান তার কাছ থেকেই নিঃশব্দে সবচেয়ে দূরে চলে গেল। অন্য কেউ তাকে লক্ষ্য না করলেও একজন করল। সে হলো তুবলাট। প্রথম দিকেই একতাল মাংস এনে ভিড় থেকে একটু দূরে নির্জনে বসে সে খাচ্ছিল। পরে আরও কিছুটা মাংস আনার মতলব করছিল। ঠিক সেই সময় দেখতে পেল টারজান বেশ বড় একটা মাংসের টুকরো নিয়ে পালাচ্ছে। তার লাল চোখগুলো বড় বড় করে সে তেড়ে গেল টারজানের দিকে। সেই সময় মারামারি কিংবা ঝগড়া করার মতো ইচ্ছা টারজানের ছিল না। তাই সে মাংস নিয়ে মেয়ে বাঁদরদের দলে গিয়ে লুকোবার চেষ্টা করছিল। কিন্তু তুবলাট এত তাড়াতাড়ি চলে এলো যে সে লুকাতে পারল না। অগত্যা সে একটা গাছের ডাল ধরে তার উপরে উঠে পড়ল। মাংসটা দাঁতে কামড়ে ধরে গাছটার সবচেয়ে উপরের ডালে উঠে গেল। কিন্তু বৃদ্ধ তুবলাটের ওজন অনেক, সে উঠতে পারল না। তুবলাট তখন রাগে গর্জন করতে করতে ক্ষেপে গিয়ে গাছ থেকে মাটিতে নেমে এলো। সে তখন উন্মাদ হয়ে গেছে। আশেপাশে যারা ছিল তাদেরকে অতর্কিতে আক্রমণ করে দাঁত বসিয়ে একতাল করে মাংস তুলে নিল। মেয়ে, পুরুষ ও বাদবাকি শিশু বাঁদরগুলো সবাই যে যেখানে পারল ছুটে পালালো। কিন্তু একজন মাত্র তখনও গাছে উঠতে পারেনি। সে হলো টারজানের মা, কালা।
তুবলাট আর কাউকে না পেয়ে কালাকেই আক্রমণ করল। কালা একটা গাছের নিচু ডাল ধরে তুবলাটের মাথার উপরে উঠে পড়ল, কিন্তু ডালটা নরম থাকায় ভেঙে পড়ল তুবলাটের ঘাড়ে। গাছের উপর থেকে তুবলাটের পাগলামি সবটাই দেখছিল টারজান, কিন্তু এবার আর থাকতে পারল না। তৎক্ষণাৎ গাছ থেকে নেমে তুবলাট মাটি থেকে উঠে কালাকে পুনরায় আক্রমণ করার আগেই দুজনের মাঝখানে দাঁড়িয়ে পড়ল। এতক্ষণে তুবলাট নিজের শত্রুকে সামনে পেয়েছে। সে তার হিংস্র দাঁত বের করে ঝাঁপিয়ে পড়ল টারজানের উপরে, কিন্তু টারজান তাকে সুযোগ না দিয়ে এক হাতে তার গলা চেপে ধরে অন্য হাত দিয়ে ছুরিটা পরপর বসিয়ে দিল তুবলাটের বুকে। একসময় তুবলাটের অসাড় শরীরটা গড়িয়ে পড়ল মাটিতে। দলের বাকি সকলে এরপরে গাছ থেকে নেমে এলো। টারজান এবং তুবলাটের মৃত শরীরটাকে ঘিরে সকলে দাঁড়ালো। টারজান তখন নায়কের মতো তুবলাটের মৃতদেহের উপরে একটা পা রেখে চাঁদের দিকে মুখ তুলে গলা ফাটিয়ে চিৎকার করে তার নেতৃত্ব ঘোষণা করল। তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, শোনো শোনো তোমরা, আমি হচ্ছি টারজান, আমি শত্রুদের জম। আমাকে আর আমার মা কালাকে তোমরা সবাই মেনে চলবে। তোমাদের এই দলের মধ্যে আমার চেয়ে শক্তিমান আর কেউ নেই। অতএব আমার যারা ক্ষতি করতে চাও তারা কথাটা মনে রেখো। এ কথা বলে কারচাকের রক্তচক্ষুর দিকে তীক্ষ্ণ দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে বুক চাপড়ে আরও একবার গর্জন করে উঠল টারজান। শুনছিলেন টারজান সিরিজের সিজন 1-এর প্রথম গল্প টারজান অফ দি এপস, প্রথম পর্ব। আজকের পর্বে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন শিলা, অর্ণব এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। পরবর্তী পর্বের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন।